বিশ্ব সংযোগে আপনাদের স্বাগতম। ঈদ মোবারক। ঈদের দ্বিতীয় দিনে আপনাদের স্বাগত জানাচ্ছি আজকের এই বিশ্ব সংযোগ অনুষ্ঠানে। 22শে মার্চ যুদ্ধের 23তম দিন। আর পুরা মাস জুড়েই আমি আর আতিক ভাই ছিলাম। আগে পরিচয়টা আবার নতুন করে দিয়ে দিচ্ছি। আপনাদের সঙ্গে রয়েছে আমি কাজল হায়দার, আর আমার সঙ্গে আজকে স্টুডিওতে রয়েছেন সিনিয়র সাংবাদিক আহমদ আতিক। তো যেটা বলছিলাম, পুরো মাস জুড়ে আমরা এই ইরান, ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে যে যুদ্ধটা চলছে সেটার আজকে 23তম দিন, সেটা নিয়েই আমরা আজকে কথা বলবো। আতিক ভাই, এই 2-1 দিনে গত 48 বা 24 ঘন্টা আপনি কি কি দেখলেন? আপনার চোখে কোনগুলা মানে দেখতে গিয়ে আটকে গেছে, বা পজিটিভ নেগেটিভ দিকগুলো একটু বলেন দর্শকদের। আসলে 2-1 দিনে তো আসলে যা ঘটেছে তার চেয়ে খুবই গত টোটাল যুদ্ধের মধ্যে গত 2-1 দিনেই সবচেয়ে মারদাঙ্গা ঘটনাগুলো ঘটেছে। একদিকে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের পক্ষ থেকে বলা হয়েছে তারা ইরানের সব রাডার ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে, কিন্তু আমরা এর মধ্যেই দেখতে পেলাম যে মার্কিন যুক্তরাষ্ট্রের গর্ব এবং অহংকার সারা বিশ্বের কাছে যে আমরা F-35 এর অধিকারী, এটাকে কেউ ডিটেক্টই করতে পারে না। আর ইরান সেটাকে ডিটেক্ট করেছে এবং আকাশ থেকে ফেলে দিয়েছে, ইরানের দাবি। আর 3টি ইসরায়েলি বিমানও গতকাল আমাদের বাংলাদেশের ঈদের দিন রাতে 3টি ইসরায়েলি F-16ও ইরান তেহরানের আকাশে ফেলে দিয়েছে। কিন্তু মজার ব্যাপার হলো, মানে পাগলেও যেটা বিশ্বাস করবে না, মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল বলেছে এই বিমানগুলোতে ইরানি মিসাইল হামলা হওয়ার পরে তারা আহত অবস্থায় তাদের ঘাঁটিতে ফিরে গেছে। পৃথিবীর কোনো বেকুবও এটা বিশ্বাস করবে না যে বিমান আহত হয়। আকাশে বিমান যখন মিসাইলের আঘাতপ্রাপ্ত হয় সে ধ্বংসপ্রাপ্ত হয়ে যায়। তো সুতরাং মার্কিনীদের গর্ব F-35 এবং F-16 এগুলি এখন সব ইরানের আকাশে ইন্টারসেপ্টর। এবং আসলে আপনি খেয়াল করবেন, পৃথিবীর অধিকাংশ যে বিশ্লেষক এবং আমাদের বাংলা ভাষী বিশ্লেষকরা সবার মেরুদণ্ড কিন্তু এখনো মার্কিনীদের কাছে জমা দেয়া। এরা সবাই মার্কিনীরা ঠিক যেই ন্যারেটিভে বলতে চায় তারা ঠিক ওইটাই বলে যে না, ইরানের কিছু নাই, ইরান ধ্বংস হয়ে যাবে, ইরান আসলে একটা বেকুব, এই সেই। হ্যাঁ, তো ইরান যে এখন F-35 ফেলতেছে, F-16 ফেলতেছে, এটা কি দিয়ে ফেলতেছে? সেটা জাদুটোনা বা আল্লাহ না করে কোনো দোয়া দিয়ে তো ওরা ফেলতেছে না। এই হলো F-35 এর অবস্থা। তারপরে গতকাল রাতেও ইসরায়েলের খুব দামি MQ-9 ড্রোনও ইরান ধ্বংস করে দিয়েছে। মানে মোট কথা আমেরিকা বলতেছিল যে ইরানের আকাশ তাদের নিয়ন্ত্রণে। আর এখন ধীরে ধীরে ইরান ঠিক যুদ্ধের প্রথম শুরুর 11 দিন খুব বেশি হামলা করেনি, তারা আসলে বুঝতে চেয়েছিল কোথায় কি। এবং এরপরে কিন্তু মার্কিন এবং ইসরায়েলি এবং আরবদের যে রাডার সিস্টেমটা ধ্বংস করেছে, এরপরে এখন সে হামলা করে বিনা প্রতিরোধে, ধামধাম গিয়ে পড়ে। মানে কৌশলটা কি সুন্দর, আগে চোখটা নষ্ট করে দেয় তারপরে আহত করে। ঠিক এখনো আমি দেখতে পাচ্ছি যে ইরানিরা আসলে ইউরোপিয়ান এবং মার্কিনীদের অবস্থানগুলো দেখতেছে, তারা কি কি বিমান আনে। এখন তারা F-35 এর মতো পৃথিবীর সর্বশেষ প্রযুক্তির মার্কিনীদের দাবি অনুযায়ী সেটাকে ইন্টারসেপ্ট করে ফেলেছে। আচ্ছা, এই দাবি সঠিক না? তারা কিন্তু F-22 যে র্যাপটার বিমান, এটাও মাঝখানে একটা এটাও একবার বলেছে, কিন্তু ইরান কিংবা মার্কিনীরা কেউ এটা স্বীকার অস্বীকার, মানে ইসরায়েল আর মার্কিনীরা স্বীকার করে, কেউই স্বীকার অস্বীকার করেনি। তারপরে গতকাল যেটা আরো বড় যে খবর ছিল সেটা হলো ভারতীয় উপমহাদেশে মার্কিন এবং ব্রিটিশ যে যৌথ বিমান ঘাঁটি দিয়াগো গার্সিয়া সামরিক ঘাঁটি, এইখান থেকে তারা এখানে ব্রিটিশ পরমাণু সাবমেরিন গুলা থাকে, মার্কিন যে B-2 বিমানগুলা থাকে, বা তাদের সব গোপন অস্ত্রের কারখানা আর কি। এখান থেকে তারা উড়ে আফগান এবং ইয়েমেন, বিভিন্ন ইরাক যুদ্ধে তারা ভূমিকা রেখেছিল। কিন্তু এইবার ইরান প্রথমবারের মতো, আপনি জানেন যে ব্রিটেনের সাথে আমেরিকার একটা ঝামেলা চলতেছিল যে তাদের সামরিক ঘাঁটি ব্যবহার করতে দিবে না। যেই ব্রিটিশ ঘোষণা দিল তাদের সামরিক ঘাঁটি ব্যবহার করতে দিবে, সেই তখনই ইরান সেই দিয়াগো গার্সিয়া বরাবর তাদের 2টি মিসাইল ছুড়েছে। এবং মার্কিনীদের ভাষায় একটি যান্ত্রিক ত্রুটির কারণে পড়ে গেছে, আরেকটিকে তারা ইন্টারসেপ্ট করেছে। কিন্তু সেই ইন্টারসেপ্ট আসলে তারা করতে পেরেছে কিনা সেটা নিশ্চিত করতে পারেনি। কিন্তু গার্সিয়া দ্বীপ নিয়ে তো ঝামেলা আছে আতিক ভাই। গার্সিয়া দ্বীপ তো যুক্তরাষ্ট্র মরিশাসের সাথে হস্তান্তর করছে, আর মরিশাস চলে চীনের। এখন ঘটনা হলো তারা তো এখনো তো প্রথম পর্যায়ে, হস্তান্তরের হয়তো আরো কয়েকদিন তারা বাকিটা। আচ্ছা, আর এই মিসাইলটা কি 4000 কিলোমিটার রেঞ্জটা ছিল? 4000 ইরানিরা বলছে যে এটা আমাদের 4000 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আমরা হামলার হিসাবে এটা করেছি। কিন্তু একটা মজার ব্যাপার খেয়াল করবেন, এর মাধ্যমে কিন্তু মানে ইরান থেকে যদি আপনি 4000 কিলোমিটার চারদিকে গুনেন এবং ব্রিটেনের রাজধানী লন্ডন সব কিন্তু এর আওতায়, মানে এর মাধ্যমে শুধু দিয়াগো গার্সিয়াকেই না, ইউরোপের দেশগুলোকেও কিন্তু ইরান সতর্কবার্তা দিল যে আমাদের দিকে যদি তোমরা আবার করো। কারণ ট্রাম্প আপনি জানেন বলছে যে
তেলের দাম কোনোভাবেই সে নিয়ন্ত্রণ করতে পারছে না, এই জন্য একবার বলতেছে যে আমি হরমুজ দখল করে নিব, বিশেষ বাহিনী পাঠাচ্ছি, আবার বলতেছে যে ইরানি তেলের জন্য আমরা 1 মাস ছাড় দিলাম। হ্যাঁ, এরকম অদ্ভুত সব নানান কথাবার্তা, এক এক সময় এক এক কথা বলতেছে। আর এর ফলে তারা একটা নতুন ভাবে যুদ্ধের এর মধ্যে আপনি জানেন যে সৌদি আরবও তাদের একটি বিমানবন্দর যুক্তরাষ্ট্রকে দিয়ে দিয়েছে। এতদিন কিন্তু সৌদি আরব গোপনে বলতেছিল যে না আমরা ইউজ করতে দেই না, আর এখন কিন্তু প্রকাশ্যে তারা দিয়ে দিয়েছে, এবং ইরানের দূতাবাসের 3 কর্মকর্তাকে তারা 24 ঘন্টার মধ্যে দেশ। আপনি যে ঘাঁটিটার কথা বললেন যে আপনার সৌদি আরবে, সেটা কিন্তু ইরানের যে শাহেদ ড্রোন আছে 135 সেটার রেঞ্জের বাইরে, কিন্তু এটাকে তাহলে তারা কি পয়েন্ট হিসেবে ব্যবহার করছে মার্কিন যুক্তরাষ্ট্র। এবং আরেকটা জিনিস, যে ইরানের সামরিক মুখপাত্র যিনি আবুল ফজল শেখারচি, তিনি দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনের সাক্ষাৎকারে কিন্তু বলেছেন যে এখন থেকে ইরান বিশ্বের বিভিন্ন পর্যটন স্থলগুলো ছাড় দিবে না যেখানে মার্কিনিরা এবং ইসরায়েলিরা যায়। তো আপনি জানেন ইউরোপ আমেরিকায় কিন্তু এখন পর্যটন মৌসুম শুরু হতে যাচ্ছে, ঠিক এই মুহূর্তে এই হুমকি কিন্তু একটা নতুন করে তাদের জন্য ভাবার বিষয়। তারপরে ইরানের যে আমরা বলতেছিলাম যে আলী লারিজানির জায়গায় যাকে, না আলী লারিজানির জায়গায় না, সামরিক উপদেষ্টা হিসাবে রাহবারে যাকে নিয়োগ দেওয়া হয়েছে, মোহসেন রেজাই, যিনি ইমাম খোমেনির সময়কার বিপ্লবী বাহিনীগুলোর সাথে ছিলেন এবং ওই বাহিনীর প্রতিষ্ঠাতাদের অন্যতম। ওনার একটা সাক্ষাৎকারে কিন্তু একবার উনি বলছিলেন যে রাশিয়া, ওনার সাক্ষাৎকার অন্য একজনের সাক্ষাৎকারে আমি শুনেছিলাম যে রাশিয়া বলতেছিল যে রাশিয়ার 80 টন ওয়ারহেড বহনকারী ক্ষেপণাস্ত্র আছে। তো ইরানের একজন কমান্ডার বলতেছিল আমাদের তার চেয়েও বেশি আছে। তো তার মানে ইরান এখন ব্যবহার করতেছে আমরা সর্বোচ্চ 1 থেকে 2 টন ক্ষেপণাস্ত্র। হ্যাঁ, যেটা যদি 80 টন মারে তাহলে ইসরায়েলের অবস্থা বা যেখানে মারবে সেটার অবস্থা কি হবে, ক্যান ইউ ইমাজিন? এর কারণে যেটাতে মারতেছে এটাতে 20 টুকরা হচ্ছে, আবার ক্লাস্টার বোমা, ওটাতে 10 মাইল এলাকা জুড়ে তাণ্ডব। মানে আমাদের দেশে কিন্তু সবাই ইরানকে বিবেচনা করে, আমেরিকানরা যা বলতেছে, ইসরায়েলিরা যা বলতেছে, যেমন আমেরিকা ইসরায়েলিরা বলতেছে ইরানের 2000 কিলোমিটার বেশি, আমার দ্বারা জোর করে আমাদের বিশ্লেষণ বলছে ভাই ইরানের কিন্তু ওইটাই, আর বেশি না, ইরান আসলে সামর্থ্যহীন। তো ইরান কিন্তু তার জিনিসটা আর সেই ইচ্ছা মতো প্রকাশ করবে না, ঠিক যখন প্রয়োজন তখনই। হ্যাঁ, তো ইরানিরা এখন 4000 কিলোমিটার, কেন ইরান তো 10,000 কিলোমিটার টেস্ট করছে এই যুদ্ধের কিছুদিন আগে। এটা আমাদের লোকরা অস্বীকার করে, কারণ তারা ওই আমেরিকার বয়ান না, ও সব জায়গায়। আমি আপনাদেরকে বলছি ইরানের কিন্তু 15,000 কিলোমিটারেরও ওয়ারহেড আছে, ওয়ারহেড না রেঞ্জ যেটা বলছে। সো ইরান তাদের ঝাঁপি খুলবে প্রয়োজন অনুযায়ী। আচ্ছা, আতিক ভাই আপনার কাছে আরো আসবো, আপনার কাছে তথ্যের আজকে ভরপুর আছে, আমি যাচ্ছি আপনার কাছে আপনার অনুভূতি নিয়ে আজকে একটু আমি কয়েকটা কমেন্ট পড়ে আসি। আজকের অনুষ্ঠানের প্রথম দর্শক হচ্ছেন শেখ নজরুল ইসলাম, উনি বলছেন ঈদ মোবারক। আপনাকে জানাই ঈদ মোবারক, আমাদের বিশ্ব সংযোগ দেখার জন্য আপনাকে ধন্যবাদ। জাহাঙ্গীর হোসেন লিখছেন বগুড়া শাহজাহানপুর থেকে, আপনাদের জানাই ঈদ মোবারক। আজকের কমেন্ট গুলো ম্যাক্সিমামই আপনার ঈদ রিলেটেড, আপনাকে ঈদ মোবারক জানাই। বিলাল হোসেন লিখছেন থ্যাংক ইউ। আতিক ভাই, দিলাল হোসেন মিরপুর থেকে দেখছেন, বিলাল ভাই আপনাকে ধন্যবাদ। সাইফুর রহমান লিখছেন বরিশাল থেকে, শামীম দেখছি আপনাদের অনুষ্ঠান বিশ্ব সংযোগে এবং জন্য ধন্যবাদ আপনাকে, এবং আপনাকে জানাচ্ছি ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। এমডি সালাউদ্দিন লিখছেন ঈদ মোবারক অ্যানালিসিস, এমডি সালাউদ্দিন কুমিল্লা, ধন্যবাদ আপনাকে। আব্দুল হান্নান লিখছেন ঈদ মোবারক, আপনাকে ভাই ঈদ মোবারক যাচ্ছি। রবি মিয়াও ঈদ মোবারক জানিয়েছেন। মেহজাব চৌধুরী ঈদ মোবারক ভাইজান, আপনাকেও ঈদ মোবারক আমাদের তরফ থেকে। এমডি আব্দুল্লাহ লিখছেন আলোর কোল জঙ্গল থেকে দেখছি, দয়া করে পাকিস্তানের বিষয়টি একটু জানাবেন। পাকিস্তানে তো 5 দিন আর 5 দিনের যুদ্ধবিরতি চলছে, এবং আপনারা জানেন ইরানের যে নতুন রাহবার আয়াতুল্লাহ মুস্তফা একটা মেসেজ দিয়েছেন, পাকিস্তান বলছেন যে পাকিস্তান এবং আফগানিস্তানের এই ভ্রাতৃঘাতী যুদ্ধ বন্ধে উনারও যদি কোনো সহযোগিতা লাগে উনি সেটা করবেন। তাহলে তো উনি ক্লিয়ার। আব্দুল ভাই আপনি নিশ্চয়ই উত্তরটা পেয়ে গেছেন। জামাল লিখছেন আমার কমেন্ট পড়ার জন্য কাজল ভাই সহ সিনিয়র সাংবাদিক আতিক ভাইকে ধন্যবাদ। আমার নামাজ পড়ার সম্পর্কিত কমেন্ট ছিল, এই জন্য সুন্নি শিয়া মতভেদ নিয়ে অনেকে মন্তব্য করেছেন, তার জন্য এটা আপনার কমেন্টে উত্তর দিয়েছে এবং উত্তর পছন্দ, এটাই স্বাভাবিক হওয়া উচিত। আলী রমজান লিখছেন কাজল ভাই আতিক ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, আপনাকে ঈদ মোবারক। আপনাকে ঈদ মোবারক, ইরান জিন্দাবাদ, ইরান জিতবে, ধন্যবাদ আপনাকে। মিম লিখছেন ঈদ মোবারক, আপনাকে ঈদ মোবারক। আতিক ভাই আপনি কি আছেন বলেন। আর আমি যেটা আরেকটা বিশেষভাবে বলতে চাই, এই যে পাশ্চাত্য প্রচারণা, ওরা চাইছিল ইরানের ভিতরে যেন গাওয়াজ সৃষ্টি করতে পারে, এই জন্য কিন্তু তারা প্রথম দিকে বলছিল যে জেনারেল কায়ানি, যিনি আল কুদস ব্রিগেডের প্রধান, ইনি আসলে ইসরায়েলের চর এই সেই উনি, কিন্তু আপনাদের জানতে হবে যে ইরান বিশেষ কাজে তাকে ব্যস্ত রেখেছিল, এই জন্য ইরান এগুলোর জবাব দেয়নি। জেনারেল কায়ানি গতকাল বলেছেন যে
কুদস ফোর্সের যিনি কমান্ডার, হুম। মধ্যপ্রাচ্যের যে প্রতিরোধ শক্তি, মানে আমরা যেগুলোকে প্রক্সি বলি, বলি, রাহাবার আয়াতুল্লাহ আলী খামেনি ইন্তেকালের আগে উনি বলেছিলেন যে আপনারা প্রক্সি বলে তাদের সম্মানের জায়গায় আঘাত করছেন, আচ্ছা। তারা আসলে প্রতিরোধ যোদ্ধা, তারা অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলছে। তো জেনারেল কায়ানিও বলেছেন যে মধ্যপ্রাচ্যের প্রতিরোধ শক্তি নতুন চমকের পরিকল্পনা করছে, আপনারা সেটা দেখার জন্য অপেক্ষা করুন। তার মানে ইসরায়েল এবং আমেরিকার আরো কঠিন মাইট দেওয়া হবে, এবং মিডল ইস্ট সহ। আর ইরানের যে বর্তমান পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি, উনি কিন্তু গত পরশুদিন এক সাক্ষাৎকারে বলেছেন নো সিজ ফায়ার, কারণ এতে গত বছরের হামলার পুনরাবৃত্তি হবে। যেমন ওই যে 12 দিনের যুদ্ধ থেমে দেওয়ার ফলেই কিন্তু আজকের এই অবস্থা। তো আগে যদি এটা না থামাইতো তাহলে কিন্তু এই অবস্থা হতো না। আর আরেকটা জিনিস খেয়াল করবেন, ইটালির যে নারী পররাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী, ইনি কিন্তু অনেক পুরুষের চেয়ে শক্তিশালী, এবং তিনি খুব চমৎকার বক্তব্য দিয়েছেন যে আপনি ইটালি, ফ্রান্স বা জার্মানির প্রেসিডেন্ট নন মিস্টার ট্রাম্প, আপনি মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট, আপনি আপনার জাতিদের নির্দেশ দিতে পারেন, আমাদের নির্দেশ দিতে পারেন না। এই প্রথম মনে হলো ইউরোপীয়দের একটু মেরুদণ্ড মনে হয় সোজা হচ্ছে। হ্যাঁ, এবং হরমুজ প্রসঙ্গে তিনি বলেছিলেন হরমুজ যুদ্ধ এবং হরমুজকে আপনি অনিরাপদ করেছেন, এর নিরাপত্তার দায়িত্ব এবং নিরাপদ করার দায়িত্ব আমার, কারণ আমরা এই যুদ্ধে যাচ্ছি না, কারণ আমরা এটা সামনে ক্ষতি ছাড়া আর কিছুই দেখছি না। তো এটা কিন্তু একটা চমৎকার। আরেকটা জিনিস খেয়াল করবেন যে এইবারের ঈদে মধ্যপ্রাচ্যের সব দেশগুলোতে সরকারি নির্দেশনা ছিল কোনো খোলা মাঠে ঈদ জামাত করা যাবে না, সবাই ভবনের ভিতরে। হ্যাঁ, আর ইরানে কিন্তু আপনি দেখেন সবাই উন্মুক্ত প্রান্তরে বোমা পড়ছে, তার মধ্যেও তারা নামাজ পড়তেছে। এবং আরেকটা অদ্ভুত ব্যাপার, আমরা রাশিয়া সম্পর্কে আমাদের একটা ভিন্ন ধারণা, কিন্তু মস্কোতে কিন্তু গতকাল 3 লাখেরও বেশি মুসলমান মস্কোর রাজপথে ঈদের জামাত করেছে। ক্যান ইউ ইমাজিন 3 লাখ? আমাদের বাংলাদেশের সবচেয়ে বড় জামাত হয়তো আগে আমরা সোয়ালিকে বলতাম, আসলে দিনাজপুরের সেই জামাতেও 2 লাখ হয় না। আর মস্কোর মতো জায়গায় অমুসলিম যাদেরকে আমরা নাস্তিক বলি, সেখানে কিন্তু 3 লাখ মুসলমান ঈদের জামাত মস্কোর রাস্তায়। হ্যাঁ, তার মানে একটা বিশাল বড় ব্যাপার, মানে ইরানের প্রতি সমর্থনও এটা বলা যেতে পারে এক প্রকার। আর অপরদিকে আপনি ইসরায়েলের দিকে দেখেন, ইসরায়েল কিন্তু তার ডাক্তার ও নার্সদের বিশেষভাবে দেশ থেকে নিষেধাজ্ঞা দিয়েছে, এবং ইসরায়েলের ডাক্তার ও নার্সরা কেউ দেশে থাকতে চাচ্ছেন। আর ইরানের পুলিশ প্রধান, হ্যাঁ, আহমদ রেজা রাদান, উনি একটা চমৎকার ভাষণ দিয়ে এই টিভি সাক্ষাৎকারে বলেছেন ইউরোপিয়ানদেরকে যে আপনারা মার্কিন যুক্তরাষ্ট্রকে ভয় পান, কথায় কথায় তা মার্কিন যুক্তরাষ্ট্র আপনাদের গ্রিনল্যান্ড দখল করে নিবে, এই দখল করে। তো আপনারা যদি গ্রিনল্যান্ড রক্ষা করতে না পারেন আমাদেরকে বললেন, ফোন দিয়েন, আমরা এসে আপনাদের গ্রিনল্যান্ড রক্ষা করে দেব। হ্যাঁ, তো এইটা তো আসলে এদের জন্য লজ্জা ছাড়া আর কিছু না। আবার এদিকে আপনি আরেকটা খেয়াল করবেন যে দিকে দিকে যে মানুষ জেগে উঠছে, যেমন মিশরের যে গ্র্যান্ড মুফতি, জাতীয় খতিব আর কি, গ্র্যান্ড মুফতি না, উনি জাতীয় খতিব। হ্যাঁ, উনি কিন্তু গতকাল তাদের ঈদের জামাতে সেইখানে প্রেসিডেন্ট, মন্ত্রী পরিষদ, এমপি এবং সামরিক কর্মকর্তারা বসে, তিনি কিন্তু সেইখানে খুব বিপ্লবী বক্তব্য দিয়েছেন, এবং তিনি সেইখানে হযরত আলীর নাম 2 বার উচ্চারণ করেছেন। এবং হযরত আলীর একটা কথা, যে উনি মিশরের সৈন্যদেরকে উজ্জীবিত করার জন্য বলছেন, হে সৈনিকগণ, আপনারা জেগে উঠুন। খাইবারে যেমন হযরত আলী জেগে উঠেছিল, আপনারা এগিয়ে যান, আপনাদের কেউ ঠেকাতে পারবে না। যেমন এরপরে বলেন তিনি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন বলছেন, হে আলী, আপনি পতাকা গ্রহণ করুন এবং পেছনে ফিরে তাকাবেন না। ঠিক এইভাবে তিনি মিশরের সৈন্যদেরকে প্রেসিডেন্টের সামনে বলছেন। এটা কিন্তু ভয়াবহ দুঃসাহস, মিশরের ইতিহাসে কেউ এটা কল্পনা করতে পারে। এবং এর মানে হলো বদলে যাচ্ছে পৃথিবী। আর আমাদের দেশে দেখুন, একদল কিন্তু এই যে মধ্যপ্রাচ্য প্রভাবিত একদল হুজুর তৈরি হয়েছে, আপনি জানেন, তাদের নামের আগে ডক্টর, শাইখ, মাওলানা, এরকম। তারা ইদানিং অদ্ভুত সব, মানে মানুষের যেগুলো সাবজেক্ট না, ঈদের জামাতে আপনি 6 বার না 12 বার তাকবীর পড়বেন, ঈদের জামাত পরা ঠিক না, ঈদে নতুন কাপড় পরা ঠিক না, কোলাগুলি করা ঠিক না, প্রতিবেশীর বাসা যা, আরে পাগল, এগুলা কি মানুষের সাবজেক্ট? আর এগুলা সাধারণ, এটা বুঝাই যাচ্ছে এগুলো মার্কিনী হুজুর, এদেরকে মার্কিনীরা এবং সৌদিরা পেমেন্ট করেছে। সারা পৃথিবীর সাধারণ মুসলমান যেখানে এখন অন্য ভাইবে চলছে, আর এই বোকাগুলো আপনি খেয়াল করবেন যে পৃথিবী এখন শহীদদের কিভাবে গণনা করে। যে আমরা লারিজানির যত খবর সামনে আসে তত, যেমন শহীদ আলী লারিজানির মা, উনি একটা কথা বলছেন সুন্দর, যে লারিজানি সে এমপি এবং সরকারি অন্যান্য দায়িত্বে কোনো বেতন নিতেন না, তিনি শুধু তেহরান বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতার বেতনই নিতেন, এবং ওই বেতনগুলা সরকারি কোষাগারে ফেরত দিতেন। এবং একবার তার একটা বাড়ি কেনার সময় তাদের পরিবারের জন্য, তখন তার মা বললেন যে তোমার ওই বকেয়া টাকাগুলো সরকারের কাছে কেন? তখন উনি আলী লারিজানি বলেছিলেন তার মায়ের বরাত অনুযায়ী যে আমি এখনো দেশের কাছে অনেক ঋণী, দেশকে অনেক কিছু দিতে হবে। যে ইরানের তেহরানের রাস্তায় রাস্তায় যে মিছিল মানুষজন নামছে, এর মধ্যে এক তরুণী কমবেট
জুতা পরা, মানে যুদ্ধের। তো ওকে সাংবাদিক জিজ্ঞেস করছে আপনি কমব্যাট পড়ছেন কেন? নারী বলছে যে আমি যুদ্ধে যাওয়ার জন্য তৈরি, দেশের জন্য। তখন বলছে যে আপনি কি যুদ্ধে, তখন উনি আপনি কি যুদ্ধ এগুলা খাবার পানির এইসব শর্টেজ ম্যানেজ করতে হয়? তখন উনি উদাহরণ দিল ইমাম হোসেনের, যখন উনি কারবালায় জিহাদ করছিলেন তখন কি তার ওইখানে এগুলো ছিল খাবার পানির, মানে যুক্তি সহকারে। এবং বলল যে এখনকার, তখন সাংবাদিক বলল ইয়েমেন ও ফিলিস্তিনিরা তো খাবার পানির সংকটে খুব ত্রাহি অবস্থা। তখন ওই নারী বলল যে আমাদের অবস্থা তো তার চেয়ে ভালো, অন্তত আমি কেন পারবো না? সেটাই। তো এই যে তাদের মধ্যে যে এই চেতনা, এইটা তো আমরা আসলে ফেলে দিতে পারবো না। আচ্ছা আতিক ভাই, একটা জিনিস অনেকে জানতে চেয়েছে আসলে, আমি শুরু করে আপনি এটা করবেন, সেটা হচ্ছে ইরানের পজিটিভ দিক, ইরানের এই দিক নিয়ে আমরা কিন্তু কারো কোনো দেশ ঘেঁষে না, আমাদের সামনে যে সত্যগুলো আসে আমরা সেগুলাই আইডেন্টিফাই করি, প্লাস হচ্ছে এগুলো যাচাই বিচার করে কিন্তু অনুষ্ঠানে বলি। আতিক ভাই একটু বলেন এই বিষয়ে। আসলে একটা জিনিস খেয়াল করেন, অনেকেই হয়তো বলতে চাই এটাও কিন্তু পাশ্চাত্যের নেগেটিভ, মানে ওরা ওদের প্রচার যন্ত্রের মাধ্যমে আপনাকে এমন ভাবে আগ্রাসী করে রাখবে যেন আপনি সত্য জানতে না পারেন। আর আল জাজিরার মতো টেলিভিশন এখন কিন্তু ইরান বিদ্বেষী হয়ে গেছে এবং ইসলাম বিদ্বেষী। এবং আল জাজিরায় কর্মরত 2 জন ফিলিস্তিনি সাংবাদিক, যাদের মোবাইল ঘেটে, তারা ওই যে আমাদের পুলিশ যেমন রাস্তায় মোবাইল ঘাটে, আল জাজিরার স্টাফদের মোবাইল ওইভাবে চেক করা হয়। তো 2 ফিলিস্তিনি বংশোদ্ভূত সাংবাদিকদের মোবাইল ঘেটে দেখেছে যে তাদের ইরানপন্থী একটু স্ট্যাটাস বা ইসরায়েল বিরোধী স্ট্যাটাস, বা সাথে সাথে তাদের চাকরিচ্যুত করেছে এবং 2 জনকে গ্রেফতার করেছে। তো এবার বুঝেন যে আপনি আর পাশ্চাত্যের যে মার্কিনীরা তো হামলা করছেই, ইসরায়েল এবং মার্কিনীরা ইরানের বিভিন্ন জায়গায় হামলা করছে, এবং এই হামলার অবস্থানটা আপনি আসলে আপনার বিবেক দিয়ে চিন্তা করবেন যে লাখ লাখ মানুষ বিক্ষোভ করছে, তার পাশেই হামলা হচ্ছে, মানুষের মধ্যে কোনো ইয়ে নাই। ইরানের নেতৃবৃন্দ যাদেরকে হত্যার হুমকি দিয়েছে তারা সেই রাস্তায়, এগুলো কিন্তু পাশ্চাত্যের মিডিয়াই দেখাচ্ছে, সেখান থেকে আমরা কপি করছি। আমরা তো ইরানি মিডিয়াকে এখনো বাংলাদেশের মিডিয়া বা অন্যান্য মিডিয়ারা গ্রহণ করেনি। তো এবং তারা দেখেন আরো এমবার্গো দিয়ে রেখেছে, ইসরায়েলের কোনো ক্ষতির কোন ছবি ফুটেজ এগুলো যদি প্রকাশ করা হয় তার শাস্তি দেওয়া হবে, ভারতীয় একজন সাংবাদিককে গ্রেফতার করেছে এবং ইউরোপীয় একজন সাংবাদিককেও গ্রেফতার করেছে। এর বাইরে আপনি দেখেন তারা এমবার্গো দিয়েছে যে ইসরায়েল আমেরিকার যে ক্ষতি সেটা 14 দিনের আগে প্রকাশ করা যাবে না। আপনি মধ্যপ্রাচ্যে ইরানের হামলার ফলে যে ক্ষয়ক্ষতির ছবি পাচ্ছেন এগুলো বিভিন্ন প্রবাসীদের ইউটিউব এবং ফেসবুকের ভিডিওর কল্যাণে, নাহলে তো আপনি একটুকু জানতে পারতেন। ইরানের যে ক্ষতি হচ্ছে না আমরা তো সেটা বলছি না, এবং ইরানের স্বাভাবিকভাবে ব্যাপক ক্ষতি হচ্ছে। এবং আমরা সহজেই আগে আপনাদেরকে বলেছি যে ইরান কিন্তু প্রচলিত ধারার যুদ্ধ করছে না, ইরান একটি বিকল্প ধারার যুদ্ধ করছে, যার ফলে ইরান কিভাবে টিকে থাকতে হবে সেটা তাদের 4000 বছর। এবং আরেকটা কথা বলি যে ইসরায়েল এখন, ইসরায়েলের জনগণ নিজেরা এই যুদ্ধ থেকে বাঁচার জন্য নিজেরা এখন ফুটেজ সব জায়গায় দিচ্ছে যেন যুদ্ধটা থামে। আর ঘটনা হচ্ছে তেহরানে তো মানুষ মরছে, এই ফুটেজগুলো আমরা পাচ্ছি, সবকিছু মিলে যা আসতেছে মিডিয়াগুলোতে তাই বলছে। আতিক একদম ছোট করে সামনের দিনগুলোতে ইরানের আক্রমণ আর মার্কিন আর ইসরায়েল কত আগ্রাসী হতে পারে 1 মিনিটে শেষ করেন, আমি অনুষ্ঠান শেষ করি। যেমন আপনি দেখেন ইরান কিন্তু ইরান এবং আন্তর্জাতিক যুদ্ধ আইনে যেটা আছে পরমাণু শক্তি কেন্দ্রগুলোতে আঘাত করা যাবে না। ইরান কিন্তু, ইসরায়েল এবং আমেরিকা কিন্তু আইন ভঙ্গ করে তারা ইরানের নাতানজ পরমাণু কেন্দ্রের আশেপাশে কয়েকশো মিটার মাত্র। ইরান বলেছে যে সেখানে কোনো এখনো সমস্যা হয়নি। ঠিক ইরান কিন্তু আবার ঘোষণা দিয়েছে যে আমরা কিন্তু দাঁতের বদলে দাঁত, টিট ফর ট্যাট। তো ইরানও কিন্তু এই ইসরায়েলের ডিমোনা পরমাণু কেন্দ্রের চারদিকে গতকাল রাতে ব্যাপক হামলা চালিয়েছে, এবং ইসরায়েলও এটাকে রেড লাইন বলছে। তো রেড লাইন, তুমি আমারটা করবা তো আমি কি তোমাকে ছেড়ে দেবো? মানে ইসরায়েল এখনো পর্যন্ত বুঝতেই পারছে না তারা যে কোন ফাঁদে পড়েছে। এবং আমেরিকা কিন্তু এখনো আবার চাচ্ছে যে অন্তত বলতেছে যে স্থায়ী যুদ্ধবিরতি না, কয়েকদিনের যুদ্ধবিরতি, মানে কয়েকদিনে ইসরায়েলকে যেন আরো বেশি তারা এমুনিশন জোগাড় করে সেই সুযোগ দিচ্ছে না। এবং এখন মনে হচ্ছে এই যুদ্ধ আসলেই থামবে না এবং একটা বড় আকারে যাবে। এবং সৌদি আরব যেমন ইরানের রাষ্ট্রদূতদের প্রত্যাহার নিতে বলেছে এবং সামনে তারা আরো কঠিন হবে বলেছে, তার মানে হলো ইরানিদের হজে অংশ নিতে পারবে না এমন একটা ঘোষণা হয়তো সৌদি আরব চিরেই দিতে পারে, এবং এইবার হজ নাও হওয়ার সম্ভাবনাই বেশি। আমরা কিন্তু একটা দীর্ঘমেয়াদী সংঘাত এবং আসলে একটা বৃহত্তর যুদ্ধের দিকে আগাচ্ছি, এটা সবাইকে মনে রেখে চলতে হবে। সুপ্রিয় দর্শক, ঈদের দ্বিতীয় দিনের বিশ্ব সংযোগ আপনাদের কেমন লাগলো আমাদেরকে জানাবেন। আতিকবার কথা মতো এবং যে বিশ্লেষণগুলো আমরা দেখছি আসলে যুদ্ধ থামার কোনো লক্ষণ দেখছি না, তারপরেও আমরা আশা করি আলোচনার টেবিলে এটা সমাধান হবে। কোন দিকে যায় এটা নিয়ে আমরা প্রতিদিন আপনাদেরকে এই টকশোর মাধ্যমে আপডেট দিব। আর আপনারা পৃথিবীর যেখানে থাকেন না কেন সুন্দরভাবে ঈদ পালন করেন। আতিক কিছু বলতে চাচ্ছিলেন? আর
না, যেমন ইসরায়েলের লেটেস্ট ডেভেলপমেন্ট হলো হুম। তারা তাদের সকল শিক্ষা প্রতিষ্ঠানের হ্যাঁ, সশরীরে। ক্লাস বাতিল করেছে সশরীরে এবং অনলাইনে থাকতে বলেছে। তার মানে এতেই বুঝতে বুঝতে পারছে পারে যে যে তাদের অবস্থা অবস্থা কোথায় কোন দিকে। গিয়ে দাঁড়ায়। আচ্ছা, আর মধ্যপ্রাচ্যে যে ভাই বোনেরা ঈদ করছেন সাবধানে করবেন, বারবার আমরা বলে থাকি অনুষ্ঠানের মাধ্যমে, কারণ ওখানে সমস্যাটা বেশি হচ্ছে, আপনারা নিরাপদে থাকেন। আমাদের ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করেন এবং সম্পূর্ণটা দেখেন। আপনারা পৃথিবীর কোন প্রান্ত থেকে এই অনুষ্ঠানটা উপভোগ করছেন সেটা আমাদের জানিয়ে দিন। আজ এখানে বিদায় নিচ্ছি। সবাই পরিবার পরিজনদের সঙ্গে ঈদ কাটান, ঈদের যে ত্যাগের মহিমা এটাও আপনারা গ্রহণ করেন এবং সবাইকে নিয়ে, আশেপাশে যারা আছে প্রতিবেশী সবাইকে নিয়ে ঈদ উৎসব করেন, ঈদ উৎসব পালন করেন। আজকে এখানে বিদায় নিচ্ছি, আগামীকাল আবার দেখা হবে। আমার আতিক ভাইয়ের তরফ থেকে সবাইকে ঈদ মোবারক। আল্লাহ হাফেজ।